যে আমি এই কথার সাথে একেবারেই একমত। সরকার মুখে যাই বলুন না কেন, তাদের কথার সাথে আমরা বাস্তবের মিলটা আসলে কম পাচ্ছি। দেখুন আমরা অনেক আগ থেকে রাজনৈতিক দলগুলো বলে আসছে যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি ঘটাতে হবে এবং নির্বাচনের জন্য একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশটা তৈরি করা প্রয়োজন। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে ঘটনা চট্টগ্রামে ঘটলো। আবার আজকে গতকালকেই মাত্র এখনো ২৪ ঘন্টা কিন্তু পার হুম, হয়নি। না। তার মধ্যেই যিনি জুলাই আন্দোলনের অন্যতম সেনাপতি বলবো আমি, এবং এখন পর্যন্ত যিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে গিয়েছেন এবং অত্যন্ত নির্মোহ একটা বৈশিষ্ট্যের অধিকারী শরীফ ওসমান হাদি, তাকেই প্রথম টার্গেট করা হয়েছে। তিনি একজন স্বতন্ত্র এমপি প্রার্থী, যাচ্ছেন রিক্সা যোগে, হুম, এবং দেখলাম অত্যন্ত সুপরিকল্পিত এটি। আমার কাছে মনে হচ্ছে আজকের এই হামলার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং যাতে আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে করা না যায়, বিশেষ করে পতিত ফ্যাসিস্ট যারা এখন নির্বাচনের বাইরে আছেন, তাদের হাতে অনেক অস্ত্র আছে। আমরা খেয়াল করলাম বিগত এত লম্বা সময় পার হয়েছে, এই যে একদিকে ফ্যাসিস্ট গোষ্ঠীর সাথে খুব অ্যারেস্টও তারা হয় নাই, উপরে শীর্ষ নেতৃবৃন্দ ব্যতীত, আর তাদের কাছে যে লাইসেন্সদের অস্ত্রগুলো রয়ে গেছে, সে অস্ত্র এখন উদ্ধার কিন্তু হয়নি। হুম, আমরা মনে করি এখন নির্বাচন কমিশনের খুবই গুরু দায়িত্ব হয়ে পড়েছে তাদের সক্ষমতা প্রমাণ করা, অবৈধ এবং বৈধ অস্ত্র যার কাছে আছে খুব দ্রুত সময়ে এগুলোকে জমানোর ব্যবস্থা করা, এবং যারা সন্ত্রাসী আছেন তালিকাভুক্ত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা। যদি মানুষের মধ্যে আপনি আতঙ্কিত পরিবেশ তৈরি করে দেন, যতই আমরা মিডিয়াতে কথা বলি, মানুষ কিন্তু অনেকটা ভীতসন্ত্রস্ত হয়ে যাবে। আমরা মনে করি আজকের এই দিন থেকে শুরু হোক। আমরা দেখতে চাই যে নির্বাচন কমিশন তার যে দায়িত্ব আছে, সক্ষমতা আছে, আন্তরিক আছেন, যাতে করে আর দ্বিতীয় কোনো ঘটনা এরকম কেউ ঘটার সাহস না পায়, সে ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখা। এবং ইতিমধ্যে নানা ফুটেজ কিন্তু এসেছে। হুম, আমরা মনে করি আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আমরা জানি। যদি তারা আন্তরিক হয়, আন্তরিক হলে চেষ্টা করলে খুব অল্প সময়ে এই আসামিদেরকে খুঁজে বের করা সম্ভব, তাদের আইনের আওতায় আনা সম্ভব, এবং তাদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে অত্যন্ত পরিষ্কার করে বলতে হবে এর নেপথ্যে শক্তি কারা আছে। দেখুন ১ মাস আগে জনাব হাদি কিন্তু বলেছেন তাকে বিভিন্ন প্রায় ৩০টা তাকে বিদেশি নম্বর থেকে নম্বর ফোন থেকে। দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। হুম, ১ মাস হয়ে গেল। একজন ব্যক্তি যিনি জুলাই যোদ্ধা তাকে আমরা বলি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাজটা কী ছিল? তারা কতটুকু তাকে গিয়ে কাজ করেছে? একজন ব্যক্তি যখন তার জীবনের ব্যাপারে হুমকি নিয়ে তিনি কথা বলেন, তখন মিনিমাম দায়িত্ব ছিল সেটাকে একটু মানে ইনকোয়ারি করে খোঁজ কোথায় সেখানে কী হয়েছে। তো আমরা মনে করি এটা এক ধরনের ব্যর্থতা আমরা বলব। অন্যতম কারণ হচ্ছে দেখুন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমরা পরিশুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। বিগত ফ্যাসিস্ট আমলে যারা নিয়োগ পেয়েছেন, এই নিয়োগের কিন্তু বড় অংশ তারা এখন দায়িত্বে আছেন। আপনি অদল-বদল করছেন, কিন্তু তারা কিন্তু রয়ে গেছে। এই যে আপনি নির্বাচন কেন্দ্রিক যে আপনি বিভিন্ন জায়গায় ওসিকে আপনি বদলাচ্ছেন, এর মধ্যেও কিন্তু আগের আওয়ামী লীগের, ছাত্রলীগের পটদারী ব্যক্তিরা কিন্তু এখনও তারা চেয়ারে বসে আছেন। হুম, আমার কাছে মনে হচ্ছে এটাকে অত্যন্ত সরকারকে কৌশলে এবং সাহস নিয়ে এবং সক্ষমতা দেখে তাদেরকে অগ্রসর হতে হবে। জি, যাতে করে এই ধরনের কোনো সাহস কেউ করতে না পারে, এবং অবিলম্বে সন্ত্রাসীদের আমরা গ্রেপ্তার দাবি করছি। এবং আমাদের যে জুলাই যোদ্ধা হাদি, তিনি কিন্তু আজকের ঘটনা আমরা সবাই অনেক মর্মাহত, আমরা আসলে ব্যথিত, এবং এই ধরনের একজন ব্যক্তিকে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিউজটা পাওয়াটা কিন্তু আমাদের অত্যন্ত আবেগের জায়গা। জি। আশা করি সরকার খুবই গুরুত্ব দিবেন যাতে নির্বাচনের পরিবেশটা ব্যাহত না হয়, যাতে মানুষের মধ্যে আশঙ্কা তৈরি না হয়, তারা সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে সেখানে কাজ জি, করবেন। ৮ ডিসেম্বর আমাদেরই একটি সাক্ষাৎকারে হাদি বলেছিলেন যে, আ ৩ দিন আগেও জীবন নিয়ে তিনি শঙ্কার কথা জানিয়েছিলেন আমাদের কাছে। তিনি বলেছিলেন, "কোনো রাজনীতিবিদদের মৃত্যু তার ঘরের ভেতর হতে পারে না। যিনি বিপ্লবী, সংগ্রামী, তার মৃত্যু হবে সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে একটা গ্লোরির মৃত্যু।" এই কথাটি তিনি বলেছিলেন। যেটি আতিক ভাই বললেন যে তাকে বিদেশি নাম্বার থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং এটি তিনি গণমাধ্যমে বলছেন। গণমাধ্যমে সবাই জানে আমরা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এর কোনো ব্যবস্থা নিল না। এর আগে আমার একটা অনুষ্ঠানেই ফরহাদ মাঝার তিনি বলেছিলেন যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে হত্যা করতে পারলে নাকি ইসলাম কায়েম হয়ে যাবে। যে
এই ঘটনাগুলো গণমাধ্যমে আসছে, গণমাধ্যমে তুলে ধরছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিজের উদ্যোগ থেকে নিচ্ছেন না। এটি একটি দিক। আরেকটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের সরকারের এই হাল কেন? খুবই দুঃখজনক। কেননা এই সরকারটির পাটাতন কিন্তু গণ অভ্যুত্থান হুম, এবং এই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান। এই সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, এমনকি প্রধান উপদেষ্টা, তাদের ম্যান্ডেট হচ্ছে ৫ই অগাস্ট। হুম, এই ঘটনা ঘটেছে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং গণহত্যাকারীদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু সরকারটি আমরা শুরু থেকে দেখছি যে তাদের অনেকেই হুম, এই গণ অভ্যুত্থানের চেতনার সাথে সম্পর্কিত ছিলেন না। তারা তাদের প্রশাসনিক মানে মানে তাদের সময়কালের অনেক ঘটনার কারণে হয়তো তারা উপদেষ্টা হয়েছেন। হুম, কিন্তু এরকম একটি বড় পট পরিবর্তনের পরে আপনার প্রথম কথা হচ্ছে আইন শৃঙ্খলার কথা। যে এই যে অভ্যুত্থানের ছাত্র নেতারা রয়েছেন, নাহিদ থেকে শুরু করে আসিফ, মাহফুজ, তারা রয়েছেন। আমি তাদের নিরাপত্তা নিয়েও চিন্তিত। হুম, কেননা আপনি তার সাথে একমত নাও হতে পারেন। হ্যাঁ, তাকে ১.৫ বছর আগে একরকম দেখেছেন, আজকে তার সম্পর্কে কোথাও কোথাও আপনার সমালোচনাও থাকতে পারে। হুম, রাজনীতি নিয়েও হতে পারে, অন্যান্য অভিযোগ নিয়েও হতে পারে। আমি ২ উপদেষ্টার কথা হুম, বলছি। কিন্তু তাদেরকে যদি আপনি বিপদে ফেলতে পারেন, তাদেরকে যদি দুর্ঘটনায় ফেলা যায়, তাহলে অভ্যুত্থানটাকে দুর্ঘটনায় ফেলা যায়। হুম, ইতিমধ্যে আমরা দেখেছি যে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন করে অভ্যুত্থানকে অনেকভাবে মানে পথ বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, যেটি একটি ষড়যন্ত্র ছিল। তালেবানরা দেশ নিয়ে নিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার রোল প্লে করেছে, যতভাবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে নিচের দিকে নিয়ে যাওয়া যায়। হুম, কেননা রাজনীতিতে তাদের প্রত্যাবর্তনের ওই বীজটি শুধু ওইখানেই নিহিত যে মানুষ আমাদেরকে বিদায় করেনি, ষড়যন্ত্র হুম, আমাদেরকে বিদায় করেছে। সরকারটিকে আমরা আইন শৃঙ্খলার জায়গায় শক্ত অবস্থানে দেখিনি। দেখুন, প্রথম কয়েক মাস আপনি পুলিশের কথা বলতেই পারবেন, কারণ ওই পুলিশের প্রায় প্রতিটি সদস্যই ১৬ বছরের দুঃশাসনের অংশ হয়ে উঠেছিল। হুম, কিন্তু আপনি তো তার রদবদল করে একটি পরিবর্তিত পুলিশ বাহিনী করবেন। পোশাক বদল তো কোনো কাজের কাজ না। হুম, কাজের কাজ হচ্ছে তার আচরণ বদল, তার দক্ষতার বদল, তার দলদাস হয়ে ওঠার জায়গায় দলনিরপেক্ষ হওয়ার কাজ। হুম, সেটি হয়নি। আপনি অন্তত ১-১৫০ মানুষকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। দেখুন, তাদেরকে গণমাধ্যমে এসে বলতে হয় যে আমার জীবনের হুমকি রয়েছে। হুম, সেটি তো গণমাধ্যম ১% মানুষকে জানাতে পারে। হুম, হুম, বাকি ৯৯% তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের থেকে জানতে হবে এবং সেই অনুযায়ী তার একটা প্রোটেকশন দিতে হবে। সেই জায়গাটিতে আমরা কাউকে এখন পর্যন্ত দেখিনি। আরেকটা জিনিস হচ্ছে যে নির্বাচনে আপনি এখন দেখুন ৩০০ আসনে ৫ জন করে হলেও তো ১৫০০ লোক প্রার্থী হতে প্রার্থী হবে। যাচ্ছে। এদের প্রোটেকশনের কি হচ্ছে? তাদেরও তো অন্তর্দ্বন্দ্ব হোক, প্রতিদ্বন্দ্বী দল হোক, পলাতক শক্তি হোক, অনেক ধরনের আশঙ্কা রয়েছে। এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করতে পারলে অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব। এই অভ্যুত্থানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারলে গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব। এই আশা কিন্তু অনেকেই ছাড়েননি এবং এই দক্ষতা, যোগ্যতা তাদের রয়েছে। তাদের অর্থ রয়েছে, অস্ত্র রয়েছে, নেটওয়ার্ক রয়েছে, এমনকি প্রশাসনে যোগাযোগও রয়েছে। হুম, কাজেই আমরা যে পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাচ্ছি, সেটি তো ঘটতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কায়দায়। হুম, সেই জায়গাটির দায় কিন্তু সরকারের। সরকারকে আমি বলব যে তাকে তার রোলটা প্লে করতে হবে। দ্বিতীয় দায় রাজনৈতিক দলগুলোর। হুম, দেখুন, তারা সব পেয়ে গেছি, আমি এই অভ্যুত্থানের পেছনের শক্তি এবং আমার কারণে অভ্যুত্থানটি ঘটেছে, এই বায়বীয় মানে বোধ ধারণা থেকে বোধ থেকে। তাদেরকে কিন্তু বাস্তবে ফিরতে হবে। আমরা প্রত্যেকে জানি কেন অভ্যুত্থানটি ঘটেছে। আমরা প্রত্যেকে জানি রাজনৈতিক শক্তিগুলো কেন অভ্যুত্থানটি ঘটাতে পারেনি। কাজেই এরকম একটি ফাঁপা ধারণা নিয়ে তারা এখন তাদের ইমেজ নিয়ে চিন্তিত। তারা কেউ কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, কেউ কেউ প্রশ্নবোধক রাজনীতি বাজারজাত করার চেষ্টা করছেন। এই সব জায়গা থেকে সরে গিয়ে তাদেরকে কিন্তু ঐক্যের জায়গায় আসতেই হবে। কেননা মনে রাখতে হবে যে এই ঐক্যে ফাটল ধরলে, অভ্যুত্থানের নেতৃবর্গের মধ্যে দুর্ঘটনা ঘটতে থাকলে প্রত্যেকের জীবন কিন্তু আশঙ্কার মধ্যে পড়বে। তখন তার স্বপ্ন ক্ষমতায় যাওয়া, এমপি হওয়া, হুম, মন্ত্রী হওয়া পূরণ নাও হতে পারে। এই বাস্তবতা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমি বলবো রাজনীতি একটা চলমান প্রক্রিয়া এবং নির্বাচনের পরও আমাদের নতুন নতুন সব ইস্যু তৈরি হবে। সুখের খবর, তারেক রহমান ফিরছেন, জি, একটা এই ইস্যুটা, তারিখ আমরা পেলাম না এই ইস্যুটা নিয়ে কথা বলবো। ১৭ বছর হ্যাঁ, পরে। কথা কাজে বলবো। আমার মনে হয় অনেক জায়গাতেই আমাদের উত্তরণ হচ্ছে, কিন্তু উত্তরণের সাথে যেন আমরা আবার পিছিয়ে না যাই, সেই জায়গাটি নিশ্চিত করতে জি, হবে। হ্যাঁ, আতিক ভাই, এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি বলি, যাই বলি, গণ অভ্যুত্থানের শক্তিগুলো যারা একত্রিত হয়ে গণ অভ্যুত্থানটি করলো ৫ আগস্টের পর নানা ইস্যুতে তারা বিভক্ত হয়ে গেল।
এবং এই বিভক্তিটা বা একে অপরের ক্ষমতায় যাওয়ার মোহ সবকিছু মিলিয়ে রাজনৈতিক দলগুলোর একটা দায় রয়েছে দেশের এই বর্তমান প্রেক্ষাপট তৈরির জন্য বা পরিস্থিতির জন্য। দেখুন, আমরা সেটাকে ওইভাবে বিশ্লেষণ আমরা করব না। কারণ আসলে বাংলাদেশের তো ১৫ বছর রাজনৈতিক সঠিক পরিবেশ ছিল না। আমরা এখন যারা রাজনীতিতে সক্রিয় আছি, বিএনপি বলুন, জামাত ইসলামী বলুন, অন্যান্য দলগুলো সবাই কিন্তু কোণঠাসা ছিল কম বেশি। হুম, আমাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা কিন্তু আমরা করার সুযোগ পাই। বিশেষ করে জামাত ইসলামী তো নয়। জামাত ইসলামী কোনোভাবেই আমরা আমাদের দলটাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি। স্বাভাবিকভাবে এখন সকল দল তার রাজনৈতিক তারা তৎপরতা বৃদ্ধি করছেন এবং কি করে দলটাকে আরও সক্ষম প্রমাণিত করা যায়, কি করে জনগণের কাছে আরও পৌঁছা যায়, কি করে জনগণের সমর্থনটা পাওয়া যায় এবং নানা ন্যারেটিভ বিভিন্ন সময় দেওয়া হয়েছে। সেই ন্যারেটিভ কি করে গুছিয়ে একটা নতুনভাবে দলটাকে উপস্থাপন সবাই কিন্তু সেই নিয়ে ব্যস্ত। আবার নির্বাচনের একটা যেহেতু আমাদের তফসিল হয়ে গেছে, হুম, এই নিয়েও কিন্তু তার দলের নমিনেশন দেওয়া, দলের ইশতেহার প্রণয়ন করা একটা কর্মযজ্ঞ কিন্তু সব দলেরই কিন্তু সেখানে আছে। আমরা মনে করি ঐক্য এখনো বিনষ্ট হয়নি, যতটুকু হয়েছে এটি রাজনৈতিক বোঝাপড়া। আচ্ছা, দেখুন, আমরা যারা রাজনৈতিক ময়দানে আছি সবাই তো চেষ্টা করি দেশের একটা কল্যাণে ভূমিকা রাখার জন্য। তো এই জন্য রাজনৈতিকভাবে কথার বিপরীতে কথা আসবে, কিন্তু আমরা এখনো মনে করতে চাই না যে ঐক্য আমাদের বিনষ্ট হয়েছে। আমরা মনে করি যখনই ফ্যাসিবাদ এই গোষ্ঠী রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করবে এবং যখনই তারা আবার হিংস্র থাবা দেওয়ার জন্য এগিয়ে আসবে, দেখবেন যে সব দল আবার একই জায়গায় একই প্ল্যাটফর্মে আসবে। হুম, আমরা মনে করি পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠীর যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় শুধু রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এক এবং অভিন্ন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করতে রাজি নই। আমরা খেয়াল করেছি বিদেশ থেকেও নানাভাবে ইলেকশনকে বানচাল করার জন্য চক্রান্ত করা হচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যারা আমার নতুন বাংলাদেশকে ধারণ করে এগিয়ে চলছি, আমাদের মধ্যে আরও যদি আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো যায়, যাতে আমাদের কোনো বোঝাপড়ার কারণে অন্যরা সুযোগ পেয়ে না যায়, সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে এবং আমরা বাংলাদেশটাকে আসলে আর পুরনো দিকে আমরা নিতে চাই না। এই যে আজকে যে ঘটনা, এটা খুবই মর্মান্তিক ঘটনা। এটা আমাদের মানতে কিন্তু কষ্ট হচ্ছে। একটা নতুন দেশে এসে আমরা আবার এখানে এরকম প্রকাশ্য দিবালোকে একজন ব্যক্তিকে অত্যন্ত কাছ থেকে, এটি মনে হচ্ছে তারা অত্যন্ত প্রশিক্ষিত, তারা হুম, প্রশিক্ষিত কোনো এরকম সন্ত্রাসী অস্ত্রবাজ ব্যতীত রিক্সাও চলছে, আবার হুন্ডা মানে বাইকটাও চলছে। আমরা মনে করি এই ব্যাপারে আমরা সবাই এক। এই দেশে কোনো সন্ত্রাসের অভয়ারণ্য যেভাবে আওয়ামী লীগ করেছিল, জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করেছিল অত্যন্ত পরিকল্পিতভাবে, আমরা মনে করি না যাতে দেশটা আবার কোনো জিম্মি হয়ে যায় কোনো সন্ত্রাসীদের কাছে। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং আমরা মনে করি আগামীকাল জামাত ইসলামী মাঠে আছে এবং বিএনপি, আমরা মনে করি যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, যে কোনো ফ্যাসিবাদী শক্তি যে অপকর্মের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি, জি, থাকবো। এক্ষেত্রে কোনো আপোষকামিতা আমরা কখনো করবো না কেউ কোনো অবস্থাতেই। জি। আশরাফ কায়সার ভাই, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। আজকে বিএনপির মহাসচিব ব্রিফিং করে জানিয়েছেন যে ২৫ ডিসেম্বর জি। তিনি দেশে ফিরছেন। তার যে ফেরা, অনেকেই ৫ আগস্টের পরেই থেকেই তার ফেরা নিয়ে কথা হচ্ছিল। তিনি কেন দেশে ফেরেন না? তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যখন গুরুতর অবস্থা রয়েছে হাসপাতালে, তখনও তিনি দেশে কেন ফিরছেন না? সবকিছু বিবেচনা করেই হয়তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন ২৫ তারিখ ফিরবেন। দলও সেটি জানিয়েছে। তার ফেরাটাতে রাজনীতিতে প্রভাব কেমন? আমি বলবো যে খুবই তাৎপর্যপূর্ণ। হুম, প্রথম কথা যে বিএনপির রাজনীতির জন্য বিএনপির এখন নেতৃত্বের অবশ্যই তার ত্যাগী এবং গুণী এবং পরীক্ষিত নেতৃত্ব আছে। মির্জা ফখরুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ এরা আছেন। স্থায়ী হুম, কমিটি তো আছে। কিন্তু একজন নেতা যাকে নিয়ে একটি দল মাঠে আম শক্তি সঞ্চার করে, সেই জায়গাটিতে বিএনপি অবশ্যই বেগম খালেদা জিয়ার উপরে নির্ভরশীল ছিল। তিনি তো গুরুতর অসুস্থ। কাজেই তারেক রহমান গত ১.৫ বছরে কেন ফেরেন নাই, এটি নিয়ে বিএনপির ভেতরেও অনেক কথা আছে এবং হুম, তাদের ব্যাপারে গত হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে অভিযোগগুলো উঠেছে, দখলদারিত্ব বলি, চাঁদাবাজি বলি, দুঃশাসন বলি, মানুষ কিন্তু আপনাকে সমালোচনা করছে। হুম, এটিকে তাদের শুনতে হবে। ধরে নিলে হবে না যে তারা আপনার বিরোধী মতের লোক। হুম, আবার দলের ভেতরে যে সাংগঠনিক শৃঙ্খলা, এই যে আপনি নির্বাচনে যাদেরকে প্রার্থী ঘোষণা করছেন, তারপরে যে আরও ৩ জন ৪ জন করে বিদ্রোহী প্রার্থী হবে না, হুম, আপনি যে আপনার প্রার্থীকে বিজয়ী করে আনবেন, এই যে
সিঙ্গেল নেতৃত্ব, এই জায়গাটিতে কিন্তু শূন্য জায়গা তৈরি হয়েছিল। হুম। তারেক রহমানের ফেরার ভিতর দিয়ে দলের ভেতরে এক ধরনের ডিসিপ্লিন আসবে। দলকে কিন্তু নতুন বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশের জন্য তৈরি করতে হবে। দেখুন, এখন পর্যন্ত ১৬ মাসে আমরা কিন্তু নতুন রাজনীতির আভাস পাইনি, হুম। কারো কাছ থেকেই পাইনি। হুম। যে দেখুন, দলের যারা নেতাকর্মী আছেন তারা তো দলের কথা বলবেনই, এটি আমরা পরিষ্কার জানি, সেটি শুদ্ধ হোক কিংবা ভুল হোক। হুম। কিন্তু ৫ই অগাস্ট তো আমাকে বলেছিল নতুন রাজনীতির আভাস পাবো, সেই জায়গাটিতে আমরা পিছিয়ে আছি। তারেক রহমান ফিরলে দলের উপরে তার নিয়ন্ত্রণ, শৃঙ্খলার ক্ষেত্রে, প্রার্থীদের ব্যাপারে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে নির্বাচনে আপনাকে প্রচার অভিযান করে ভোট ঘরে তুলে, উনি তো বিএনপির প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, হুম। কাজেই ওনাকে এই নেতৃত্ব দিয়ে বিজয়টি সুনিশ্চিত করতে হবে। মাঠ কিন্তু বিএনপির জন্য আগের মতো অতটা নিশ্চিত অবস্থায় নাই। না, এটা তারেক রহমানও বলেছে, যতটা তিনি সহজ মনে নিশ্চিতভাবে করা বলেছেন, হচ্ছে। এবং আমরা অনেকগুলো শক্তিকে, জামাতে ইসলামীর মতো শক্তি, নতুন রাজনৈতিক শক্তি, তাদেরকে কিন্তু শক্তি সঞ্চার করতে দেখছি, বিশেষ করে জামাতে ইসলামীকে গত কয়েক মাসে আমরা অনেকভাবে বিস্তৃত হতে দেখেছি। অনেক সুন্দর কথা বলতে শুনেছেন। কেউ কেউ ভীত সন্ত্রস্ত হলেও তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, বিশেষ করে নারীরা। কাজে আমরা এটা খেয়াল করেছি। আরেকটা জিনিস হচ্ছে যে তার ফিরে না আসাটা নিয়ে অনেক প্রশ্নের জন্ম হয়েছিল, এবং উনি নিজেও ফেসবুক পোস্টে এমন একটি হুম। উত্তর দিয়েছিলেন, তার সেটি একক নিয়ে সিদ্ধান্ত না। আমি ব্যক্তিগতভাবেও খুব একটা মানে আশাহত হয়েছিলাম, যে দেখুন, যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, দলকে নেতৃত্ব দিবেন, প্রধানমন্ত্রী হবেন, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার নিজেরই থাকা উচিত। হুম। কাজেই তার বিবেচনাগুলো যদি মানে কোথায় ব্যারিয়ার, হুম। সেটি যদি মানুষকে না জানায়, তাহলে এটি রাজনীতির জন্য ভালো না। দ্বিতীয় আরেকটি কথা আপনাকে বলি, দুর্নীতির ব্যাপারে উনি সেদিন বলেছেন মেগা প্রকল্প আমরা নিব না, দুর্নীতি হয় বলে। এটি কিন্তু অ্যাপ্রোচটা ঠিক না। মেগা প্রকল্প আমরা নিব, কিন্তু হাসিনা স্টাইল দুর্নীতি করব না, আওয়ামী লীগ স্টাইল দুর্নীতি করব না। কেননা বাংলাদেশকে সামনে এগোতে হলে আপনাকে বড় বড় প্রকল্প, অবকাঠামোর প্রকল্প নিতেই হবে। হুম। তারেক রহমানের বিএনপি এবং রাজনীতির বাইরেও আরও একটি দক্ষতা এবং প্রয়োজন হবে, সেটি হচ্ছে দেশ শাসনের দক্ষতা, সরকার পরিচালনার দক্ষতা, বাংলাদেশের বড় বড় ইস্যুতে অবস্থান নেওয়ার দক্ষতা। এই যে ভারতের ব্যাপারে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলের অবস্থানটি কী হবে? হুম। ক্ষমতায় যাওয়ার আগে একরকম কথা আমরা শুনি, হুম। ক্ষমতায় যাওয়ার পরে একরকম কথা শুনি। এখন নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, তিনি মাটিতে না থাকার কারণে, দেশে না থাকার কারণে, এটি হয়তো অনেকভাবে তার কাছে কি প্রকৃষ্টভাবে আছে কিনা। ১৭ বছর কিন্তু একটা দীর্ঘ সময় একজন রাজনীতিবিদের জন্য। হুম। আমি আশা করেছিলাম ৫ই অগাস্টের পরপরই উনি দেশে ফেরত আসবেন, এবং বিএনপি নিশ্চিতভাবে আশা করে একটি গণজোয়ার তৈরি হবে, এবং সেটি হওয়া খুব স্বাভাবিক। এখনও হয়তো হবে। আরেকটি জিনিস, যে বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ, এবং তার চিকিৎসকরা বলছেন দেশেই তার চিকিৎসা চলবে। সেক্ষেত্রে কিন্তু আমরা গত ২ সপ্তাহ আগেই জি। ভেবেছিলাম উনি হয়তো তড়িঘড়ি করেও দেশে চলে আসতে পারেন। তবে দেরিতে হলেও ২৫শে ডিসেম্বর তিনি ফিরছেন, এবং তাকে ১৭ বছরে অনেক ঘটনার ভেতর দিয়ে যেতে হয়েছে। ১৭ বছর আগে তার জীবনে অনেক ঘটনা জি। ঘটেছে। তাছাড়া আমরা ২০০১ থেকে বিএনপির শাসনে অনেক ঘটনা আছে। আমার ধারণা জনগণের কাছে এর উত্তর দেওয়ার জন্য মোক্ষম সময়টি জি। তারেক রহমান পাবেন। জি। আতিক ভাই, আপনারা এই যেহেতু আপনি কেন্দ্রীয় মজলিসের সদস্য এবং জামায়াতও আসলে তাকে দেশে ফেরার আহ্বান বিভিন্ন সময় জানিয়ে এসছে। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন দেশে ফিরবেন। এখন কি বলবেন? আপনাদের আসলে প্রতিক্রিয়াটা কি? না, আমরা স্বাগত জানাই। আমরা মনে করি যারা বাংলাদেশের এখন ক্রিয়াশীল রাজনৈতিক দল, সকল দলের নেতৃবৃন্দই দেশে থাকা প্রয়োজন। একটা নির্বাচনের মাঠটাও আমাদের সুন্দর থাকে, এবং একটা কম্পিটিশন সেখানে বজায় থাকে। আমাদের পক্ষ থেকে আমরা এটাকে মোস্ট ওয়েলকাম জানিয়ে আসুন। তবে আরও আগে আসাটাই দেশবাসী কিন্তু কামনা করেছিল। ইতিমধ্যে বহু আলোচনার ডালপালা বিস্তৃত হয়েছে, নানান বিশ্লেষক নানাভাবে বিশ্লেষণ করেছেন, এবং কেন তিনি দেশে আসছেন না এটা নিয়ে আমরা অনেক কথা সেখানে বলেছি। কিন্তু আজকে তারিখ এসেছে, আমরা মনে করি এই তারিখটাই ঠিক থাকবে, এটা নতুন করে আর পরিবর্তন হবে না বলে আমরা মনে করি। কারণ বহুবার এই পরিবর্তন হয়েছে, নভেম্বরে আসবেন, অমুক তারিখে আসবেন। শুধু ইলেকশন যেহেতু আমাদের সামনে, আশা করি তিনি আসবেন, এবং দেশবাসীর সাথে আমরাও এতে আমরা খুশি না উনি আসুক নির্বাচনের মাঠে। আহ, জামাতের সহ আর দল এক প্ল্যাটফর্মে আছে, তারও এক জায়গায় আছে, সবাই একসাথে আমরা কাজ করতে পারি। একটা উৎসবমুখর পরিবেশ নির্বাচনটা হবে, মানুষ একটা আস্থা তৈরি হবে, এবং মানুষের মধ্যে ভোট দেওয়ার যে পরিবেশ তৈরি হবে, এবং এর মধ্যে দিয়ে যদি অন্য কোনো শক্তি কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করে, তারা ব্যর্থ হয়ে যাবে। মানুষের মধ্যে আতঙ্ক মনোভাব পরিহার হবে, এবং মানুষ সবাই মিলে একযোগে একটা নতুন বাংলাদেশ গঠন করার জন্য সবাই এগিয়ে আসবে।
এতটুকু মনে করি আমরা সেখানে। আশরাফ কায়সার ভাই বলছিলেন যে লাস্ট 2 মাসে আপনাদের মানে সংগঠন হিসেবে, দল হিসেবে জামাত খুব ভালো করছে। আবার অনেকে এটাও বলছেন যে জামাতের যে সক্ষমতা তার চেয়ে প্রচারণাটা বেশি হচ্ছে। দেখুন, বিশ্লেষকরা বিশ্লেষণ করতে পারে, আমরা সকল বিশ্লেষণকে ওয়েলকাম জানাই। জামাতের ব্যাপারে পজিটিভ বলাটাকে আমরা বিশ্লেষণ করি, আবার নেতিবাচক বললে আমরা এটাকে বিশ্লেষণ করি। আমরা মনে করি জামাত ইসলামী নেতিবাচক বললে তো আবার না, এটা ব্যক্তি। আমি মনে করি নেতিবাচকটার ভিতরে আমাদের কিন্তু এটা সুযোগ থাকে পর্যালোচনা করার। আমরা এত অসহিষ্ণু আমরা রাজনৈতিক দল নই যে আমরা কাউকে সহ্য করব না। এবং জামাত ইসলামী বরাবরই কিন্তু আমাদের যেমন সংগঠনের ভিতরে মহাসা আলোচনা আছে, আমরা মনে করি যদি আমাদের বাইরেও আমাদেরকে পরামর্শ দেন, সমালোচনা করেন, এটা আমরা সংগঠনের নেতিবাচক আমরা দেখি না, অন্যদের সে ভিন্ন বিষয়। দেখুন, জামাত ইসলামী ২৪শে যেই ৫ই আগস্টের পর থেকেই, আমি বলবো যে ২ মাস না, একদম ৫ই আগস্টের সন্ধ্যার পর থেকেই জামাত একটা নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচন করেছে এবং একটা পজিটিভ দ্বারা রাজনীতি। এখন পর্যন্ত বিগত ১৫-১৬ মাসে যারা জামাত ইসলামের রাজনীতিকে যারা অ্যানালাইসিস করেন, তারা এটি বলতে বাধ্য যে জামাত ইসলামী সঠিক সময়ে কাজগুলো করেছেন। জামাতের রাজনৈতিক সক্ষমতা এটা আপনি খেয়াল করেছেন, জামাত ইসলামী যতগুলো জি। আমাদের রাজনৈতিক ভাই শেষ করে এজেন্ডা দিই সামনে আজকে। এনেছে আজকে শেষ আমরা করে দিই। সকল সে করেছি। আমরা মনে করি আগামীর বাংলাদেশে জি। জামাত ইসলামের সক্ষমতা এবং জামাত সবাইকেই ইসলামের ধন্যবাদ রাষ্ট্র জানিয়ে শেষ পরিচালনায় করছি। আমাদের আজকের সম্পাদকীয়